এবং রিলায়েন্স থাকবে ভারতের জন্য। এই কথাটাই প্রমাণ করে মুকেশ আম্বানির জন্য উত্তরাধিকার মানে শুধু রক্ত নয়, বরং এক দর্শন যা সময়কেও ছাপিয়ে যায়। প্রিয় দর্শক, ভাবুন এক মুহূর্ত ভারতের সবচেয়ে ধনী পরিবার, একটি সাম্রাজ্য যার মূল্য $250 বিলিয়নেরও বেশি, যার ব্যবসা ছুঁয়ে গেছে তেল থেকে শুরু করে ডিজিটাল প্রযুক্তি, রিটেল থেকে টেলিকম, এবং সেই সাম্রাজ্যের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, রিলায়েন্সের ভবিষ্যৎ কার হাতে। মুকেশ আম্বানির বয়স এখন 68 বছর, 3 সন্তান আকাশ, ঈশা আর আনন্দ। প্রতিজনই নিজেদের মতো করে যোগ দিয়েছেন রিলায়েন্সের বিভিন্ন শাখায়। কিন্তু কে হবেন আসল উত্তরাধিকারী? কে সামলাবেন ভারতের সবচেয়ে প্রভাবশালী ব্যবসা সাম্রাজ্য? আজ আমরা প্রবেশ করব রিলায়েন্স সাম্রাজ্যের অন্তরালে, যেখানে শুধু টাকা নয়, পারিবারিক সম্পর্ক, কৌশল এবং ভবিষ্যতের লড়াইয়ের গল্প লুকিয়ে আছে। ধীরুভাই থেকে মুকেশ সাম্রাজ্যের জন্ম। রিলায়েন্স ইন্ডাস্ট্রির গল্প শুরু হয়েছিল এক স্বপ্ন দিয়ে। 1960-এর দশকে গুজরাটের এক সাধারণ মানুষ ধীরুভাই আম্বানি মাত্র কয়েকশো টাকার শুরু করেছিলেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা, যার নাম ছিল রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন। তখন কে ভেবেছিল একদিন এই প্রতিষ্ঠান হবে ভারতের সবচেয়ে বড় কর্পোরেট হাউস? ধীরুভাইয়ের চিন্তা ছিল স্পষ্ট। তিনি বিশ্বাস করতেন ভারতীয়রাও বিশ্বজুড়ে ব্যবসার নেতা হতে পারে। এই আত্মবিশ্বাসী রিলায়েন্সকে তেল, পেট্রোকেমিক্যাল, টেক্সটাইল এবং পরে টেলিকমের দুনিয়ায় শীর্ষে তুলে দেয়। ধীরুভাইয়ের দুই ছেলে মুকেশ ও অনিল দুজনের তখন ব্যবসায় প্রবেশ করেন বাবার পথ অনুসরণ করে। কিন্তু 2002 সালে ধীরুভাইয়ের মৃত্যুর পর রিলায়েন্সের ইতিহাসে শুরু হয় এক অধ্যায়, ভাইয়ের যুদ্ধ। ভাইয়ের দ্বন্দ্ব, রিলায়েন্সের বিভক্তি। 2004 থেকে 2006 এই 2 বছর ছিল ভারতীয় কর্পোরেট ইতিহাসের সবচেয়ে আলোচিত সময়। মুকেশ ও অনিলের মধ্যে কোম্পানির নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় ভয়ঙ্কর দ্বন্দ্ব। দুজনের মধ্যে কে রিলায়েন্সের কোন অংশ নিয়ন্ত্রণ করবে সেই নিয়ে পরিবার, মিডিয়া, এমনকি রাজনীতি পর্যন্ত জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত মুকেশের মা কোকিলাবেনের মধ্যস্থতায় কোম্পানির ভাগ হয়। মুকেশ পায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও রিলায়েন্স পেট্রোকেমিক্যাল, আর অনিল পান রিলায়েন্স কমিউনিকেশন, পাওয়ার ও ইনফ্রাস্ট্রাকচার। এই ভাগের পর ইতিহাস সাক্ষী, অনিল ধীরে ধীরে পিছিয়ে পড়েন আর মুকেশ তৈরি করেন ভারতের সবচেয়ে বড় সাম্রাজ্য রিলায়েন্স 2.0। তো রিলায়েন্স 2.0 ডিজিটাল যুগের এক উত্থান। 2000-এর দশকের শেষ দিকে যখন তেলের দাম বাড়ছিল, মুকেশ দেখলেন ভবিষ্যৎ কেবল তেলে নয়, ভবিষ্যৎ ডিজিটালে। সেখানেই জন্ম নেয় জিও, একটি টেলিকম রেভুলেশন যা ভারতকে বদলে দেয় চিরতরে। 2016 সালে যখন জিও ফ্রি ডেটা অফার দেয়, তখন অনেকেই ভাবেন এটা এক আর্থিক ভুল, কিন্তু মুকেশ জানতেন যে তথ্যের মালিক সেই ভবিষ্যতের মালিক। মাত্র 3 বছরে জিও পেয়ে যায় 400 মিলিয়নের বেশি গ্রাহক এবং রিলায়েন্স হয়ে যায় এক ডেটা ড্রিভেন সাম্রাজ্য। এরপর আসে রিলায়েন্স রিটেইল, রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্স ফ্রেশ, যেখানে প্রতিটি শাখা ভারতের মধ্যবিত্ত জীবনের সঙ্গে মিশে যায়। মুকেশের নেতৃত্বে রিলায়েন্স বদলে যায় এক এনার্জি কোম্পানি থেকে এক টেকনো ইকোনমিক পাওয়ার হাউসে। পরিবার, উত্তরাধিকার, 3 সন্তান, 3 পথ। এখন আসলো প্রশ্ন, মুকেশ আম্বানির এরপর এই সাম্রাজ্য কে সামলাবেন? তার 3 সন্তান আকাশ, ঈশা এবং আনন্দ। আকাশ আম্বানি তো মুকেশের জ্যেষ্ঠ সন্তান, পড়াশোনা করেছেন ব্রাউন ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে। বর্তমানে তিনি জিও প্ল্যাটফর্মের চেয়ারম্যান। ডিজিটাল ও টেলিকম সেক্টরে আকাশের নেতৃত্ব এখন স্পষ্ট। তার নেতৃত্বেই এসেছে 5G লঞ্চ, জিও মার্ট এবং নতুন কন্টেন্ট প্ল্যাটফর্ম। ঈশা আম্বানি হার্ভার্ড বিজনেস স্কুলের গ্রাজুয়েট, রিলায়েন্স রিটেইল দায়িত্বে। ভারতের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডগুলোকে গ্লোবাল পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য তার। তিনি নেতৃত্ব দিয়েছেন নাইকা, আজিও, ট্রেন্ড এর মতো ব্র্যান্ড কৌশলে। আনন্দ আম্বানি সবচেয়ে ছোট ছেলে, কিন্তু অনেকের মতে তিনি ওয়াইল্ড ক্যাট। তার ফোকাস মূলত নিউ এনার্জি ও সাস্টেইনেবিলিটি। তিনি নিজেই বলেছিলেন, আমার লক্ষ্য রিলায়েন্সকে কার্বন নিউট্রাল করা। এই 3 সন্তানই এখন রিলায়েন্সের 3টি দিকের প্রতীক, ডিজিটাল, রিটেল এবং এনার্জি। তবে কে হবেন চূড়ান্ত উত্তরাধিকারী? মুকেশ আম্বানির নেতৃত্বের দর্শন। মুকেশের দর্শন ছিল সবসময় দীর্ঘমেয়াদী স্থায়িত্ব। তিনি কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেননি। তার কাছে কোম্পানি মানে শুধু মুনাফা নয়, এক সামাজিক দায়িত্ব। তিনি একবার বলেছিলেন, রিলায়েন্স ইজ নট অ্যাবাউট মানি, ইটস অ্যাবাউট ক্রিয়েটিং অপরচুনিটি ফর ইন্ডিয়া। এই দর্শনই তার সন্তানদের শেখানো হয়েছে। তাই তিনি চান না একক উত্তরাধিকারী বা কালেকটিভ লিডারশিপ। রিলায়েন্স এখন এমন ভাবে পুনর্গঠিত হচ্ছে যেখানে প্রতিটি সন্তান তার নিজ নিজ সেক্টর স্বাধীনভাবে পরিচালনা করবে, তবে কৌশলগত সিদ্ধান্তে থাকবে একটি একক বোর্ডের অধীনে। আইপিও, ইনভেস্টমেন্ট এবং গ্লোবাল এক্সপানশন। রিলায়েন্স এখন শুধু ভারতীয় কোম্পানি নয়,
নয়, এটা গ্লোবাল ইনভেস্টমেন্টও হবে। গুগল, ফেসবুক, মেটা, ইন্টেল সবাই বিনিয়োগ করছে রিলায়েন্স জিও প্ল্যাটফর্মে। জিও এবং রিলায়েন্স রিটেইলে এবার আইপিও শীঘ্রই আসবে বলে ধারণা করা হচ্ছে। এটা হতে পারে ভারতের ইতিহাসে সব থেকে বড় আইপিও। এই আইপিও এর মাধ্যমে মুকেশ একদিকে ক্যাপিটাল রেইজ করবেন, অন্যদিকে ভবিষ্যতের উত্তরাধিকারের জন্য একটি স্বচ্ছ ও নিয়ন্ত্রিত অর্থনৈতিক কাঠামো গড়ে তুলবেন। তো আকাশ বনাম ঈশা ভবিষ্যৎ নেতৃত্বের প্রতিযোগিতায়। যদিও পরিবারে একতা দৃশ্যমান, তবু বোর্ডরুমের ভেতরে নীরব প্রতিযোগিতা চলছে আকাশ ও ঈশার মধ্যে। আকাশের ফোকাস টেকনোলজি, স্পেকট্রাম এবং টেলিকম ইকোসিস্টেমে, আর ঈশার ফোকাস রিটেল, কনজিউমার ব্র্যান্ড এবং আন্তর্জাতিক বাজারে। দুজনের নেতৃত্ব শৈলী সম্পূর্ণ আলাদা। আকাশ বেশি ক্যালকুলেটিভ, ঈশা বেশি ইমোশনাল ও কনজিউমার সেন্ট্রিক। এই ভারসাম্যটাই হয়তো ভবিষ্যতে রিলায়েন্সকে আরো বেশি শক্তিশালী করবে, যদি তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হিসাবে গ্রহণ করেন। আনন্দের নতুন অধ্যায় গ্রিন এনার্জি সাম্রাজ্য। আনন্দের প্রকল্প রিলায়েন্স নিউ এনার্জি হচ্ছে ভবিষ্যতের অন্যতম বড় গেম চেঞ্জার। মুকেশ ঘোষণা করেছিলেন ৭৫,০০০ কোটি টাকার বিনিয়োগ গ্রিন হাইড্রোজেন, সোলার, ব্যাটারি বা রিনিউয়েবল ইনফ্রাস্ট্রাকচারে। আনন্দ নিজে এই সেক্টরটি হাল ধরেছেন। তার লক্ষ্য ভারতের এনার্জি নির্ভরতা কমিয়ে একটা টেকসই ভবিষ্যৎ তৈরি করা। এভাবে মুকেশ ৩ সন্তানকে ৩ দিক দিয়ে সাজাচ্ছেন, যাতে রিলায়েন্সের ভবিষ্যৎ থেকে ডাইভার্সিফাই এবং রিস্ক রেজিস্ট্যান্ট হয়। তো চলুন কথা বলি পারিবারিক জীবন, গ্ল্যামার এবং সংযম। আম্বানি পরিবার শুধু ব্যবসা নয়, ভারতের সংস্কৃতির পরিমণ্ডলের প্রভাবশালী। অ্যান্টিলিয়ার মতো বাড়ি, বিলিয়ন ডলারের বিয়ের আয়োজন, বলিউড থেকে রাজনীতি, সব জগতে তাদের উপস্থিতি। তবে এই বিলাসিতার মাঝেও মুকেশের ব্যক্তিগত জীবন অবিশ্বাস্যভাবে সংযমী। তিনি নিয়মিত যোগ ব্যায়াম করেন, সাদাসিধে খাবার খান এবং বলেন, লাক্সারি ডাজন্ট ডিফাইন মি, মাই ডিসিপ্লিন ডাজ। এর বৈপরীত্যে তাকে আলাদা করে তোলে রিলায়েন্সের ভবিষ্যৎ সাম্রাজ্য থেকে ইকোসিস্টেম। মুকেশের দৃষ্টি এখন আর শুধু ব্যবসায় সীমাবদ্ধ নয়, তিনি রিলায়েন্সকে বাঁচাতে চান ভারতের প্রথম ইকোসিস্টেম, যেখানে এনার্জি, ডিজিটাল, ফাইন্যান্স, রিটেল সব একে অপরের সঙ্গে সংযুক্ত। একটি সাপ্লাই চেইন, একটি কনজিউমার নেটওয়ার্ক, একটি ইনোভেশন হাব। এটা এক ধরনের ইন্ডিয়ান সিলিকন ভ্যালি, যার কেন্দ্র হবে রিলায়েন্স। এই স্বপ্নই হয়তো আগামী প্রজন্মের জন্য রিলায়েন্সকে শুধু কোম্পানি নয়, এক জাতীয় প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাবে। উত্তরাধিকার নয়, উত্তরাধিকারী দর্শন। শেষে একটা বিষয় পরিষ্কার, রিলায়েন্স উত্তরাধিকার শুধু একজনের হাতে নয়, এটা এখন এক কালেকটিভ ভিশন। মুকেশ আম্বানি তার সন্তানদের মধ্যে দায়িত্ব ভাগ করে একটা নতুন ধারা শুরু করেছেন, যেখানে পরিবার, ব্যবসা এবং সমাজ একসঙ্গে এগোবে। তিনি জানেন, একদিন আমি থাকবো না, কিন্তু রিলায়েন্স থাকবে, এবং রিলায়েন্স থাকবে ভারতের জন্য। এই কথাটাই প্রমাণ করে মুকেশ আম্বানির জন্য উত্তরাধিকার মানে শুধু রক্ত নয়, বরং এক দর্শন যা সময়কেও ছাপিয়ে যায়। তো সময় বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু রিলায়েন্সের গল্প এটা শুধু ব্যবসার গল্প নয়, এটা ভারতের অগ্রগতির প্রতীক।